দর্শক, শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবন। আজকে যার ভুবন নিয়ে আমরা কথা বলবো তিনি বাংলাদেশের একজন খুব স্বনামধন্য চিত্র পরিচালক বা চলচ্চিত্র পরিচালক। তার আরো অন্যান্য পরিচয়ের মধ্যেও আছে তিনি আহ, নাটক নির্মাণ করেছেন এবং মানুষের মন জয় করেছেন। আরো আরো যদি পরিচয় দেই সেটি হলো তিনি একসময় লিটল ম্যাগ সম্পাদনা করেছেন, লেখালেখির সাথে যুক্ত আহ, আছেন, হয়তো সেটা প্রকাশ্যে বেশি আসে না। আমি এত দীর্ঘ পরিচয় না দিয়ে নামটি বলেই দিচ্ছি, তিনি নুরুল আলম আতিক। আহ, আতিক ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আর সকলকে শুভেচ্ছা। আহ, আতিক ভাই, আপনার অনেক ব্যস্ততম সময় কাটছে আমি জানি। আপনার মানে যেহেতু সামনে আহ, আপনার ছবি মুক্তি পেতে যাচ্ছে 10ই ডিসেম্বর, লাল মোরগের ঝুঁটি, আমরা সবাই জানি। তো তারপরেও এর মধ্যে যে আপনি সময় বের করেছেন আমাদের এই অনুষ্ঠানের জন্য, সেজন্য ধন্যবাদ জেনে শুরু করতে চাই যে প্রথমে আমরা ছোট করে জানতে চাইবো যে আপনি বাংলাদেশের আহ, নাটকের জগতে মানে যেই ধরনের, আমি বলবো, বিপ্লব ঘটিয়েছেন এবং টেলিভিশন নাটক যে ওই ধরনের হতে পারে, মানে ধরুন সাইকেলের ডানা বা বিকল পাখির গান, মানে এই সমস্ত নাটক আমরা দেখেছি। এই নাটকের ভেতর দিয়ে যে এক ধরনের কাব্যিকতা, দার্শনিকতা এবং ম্যাজিক রিয়েলিজম নিয়ে ডিল করা যেতে পারে, এটা আতিক ভাইয়ের কাজ দেখেই মানুষ বা আমরা যারা দর্শকরা আমরা সেটা বুঝেছি এবং সেটা খুব আস্বাদ গ্রহণ করেছি। তো আপনার শুরুর দিককার যে আমি বলবো যে প্রেরণা বা আপনি যেভাবে শুরু করেছেন সেই কথাটা ছোট করে জানতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, আপনি যে আপনার মানে আমার পরিচয় পর্বের সময় যখন বললেন যে ছোট কাগজের সঙ্গে সম্পৃক্ততা, বেসিক্যালি ওই একই সময়ে আমার ফিল্ম সোসাইটির সঙ্গেও সম্পৃক্ততা ঘটে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে থেকেই, কলেজে পড়ার সময়। তো এই কারণেই আমার সিনেমার সঙ্গে এক ধরনের সিনেমা দেখানোর প্রক্রিয়ার সঙ্গে আমার এক ধরনের যোগসূত্র ঘটে। তো কিন্তু সিনেমা বানানোর আকাঙ্ক্ষা আমার ছিল না। আমি প্রকাশনা পাবলিকেশনের মধ্যেই তখন ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ, চলচ্চিত্র ফিল্ম সোসাইটি বা শর্ট ফিল্ম ফোরাম, তাদের এইসব প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমার প্রায় যৌবনের প্রথম ১২টা বছর আমি সেখানেই থাকি। কিন্তু আমার তখনও কোনো নির্মাণ প্রক্রিয়ার আগ্রহ বা কৌতূহল এমন কিছু ছিল না। আ সু একটা ছোট্ট ফেজ ছিল, আমি সিনেমা পড়তে যাই। তাও সেটি অসম্পূর্ণ থাকে পুনে ফিল্ম ইনস্টিটিউটে। কিন্তু পরবর্তীতে যখন আর আমি কিছুই করতে পারি না, আ বা পারছি না এই সংসারে, আমার কি যে কিছু তো করণীয়, কিন্তু সেটা দৃশ্যমান কিছু করবার জন্যেই তখন টেলিভিশনে হাজির হওয়া। যেমন এর আগের এই ১২ টা বছর আমার বাবা-মা জানেন আমি সম্পূর্ণ উচ্ছন্নে। একে দিয়ে তো এই সংসারের কিছুই ঘটবে না। কিন্তু টেলিভিশনে আমার নাম মুদ্রিত দেখে টিভি প্রোডাকশনে হয়তো আন্দাজ করে থাকবেন যে না, তাদের ছেলেটা পুরোপুরি বেকার নয়, কোনো না কোনো কিছুতে আকার খোঁজার চেষ্টা করছেন। তো সেটি আমার জন্য টেলিভিশন পর্বে। আর আমার সময়ের তখন টেলিভিশন বুমিং বাংলাদেশে। আমি যাদের জন্যে কাজ মানে যাদেরকে অ্যাসিস্ট করছিলাম, তারা আমার যারা বড় ভাই তারেক মাসুদ, মোরশেদুল ইসলামদের একটা জেনারেশন, সিনেমা ফিল্ম সোসাইটি আ সহযাত্রী আমি তাদের। তো তাদের পরের জেনারেশন হিসেবে আমাদের আর ওইখানে হাজির থাকবার সুযোগ নাই দেখেই হয়তো টেকনোলজির এই বিকাশের একটা অংশীদার হিসেবে টেলিভিশনে হাজির হওয়ার বিষয়টা থাকে। তো সেইভাবে হয়তো শুরুটা। এর টেলিভিশনের এভাবে আমার নিজের ডিরেকশনে হাজির হওয়ার আগে আমরা ফুলকুমার নামে একটা ছবি করি, জলছবি নামে একটি প্রতিষ্ঠান থেকে। এবং আমি ততদিনে অন্যদেরকে অ্যাসিস্ট করি, সিনেমা করিয়ে যারা তাদের। তো এভাবে আমার টেলিভিশনের মধ্যে এই হাজিরা। তারপর তো আপনি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র করেছেন, সেটা আমরা দেখেছি, ডুবসাঁতার দেখেছি। এবং এরপরে কয়েকটি প্রজেক্ট আমি যদি বলি, যেমন লাল মোরগের ঝুঁটি তো প্রচার মুক্তি পাচ্ছে সামনেই, পেয়ারার সুবাস এবং মানুষের বাগান, এই তিনটা কাজ এতদিন পর্যন্ত দীর্ঘদিন ধরে একটা জায়গায় স্থবির অবস্থায় ছিল, কিন্তু মনে হচ্ছে যে সেই স্থবির অবস্থা কেটেছে। একটা বান ডেকেছে মনে হচ্ছে যে এই লাল মোরগের ঝুঁটি দিয়ে। এই ছবিটা সম্পর্কে আমাদের একটু জানাবেন যে কেন এতদিন এটা আটকে ছিল, আর এই যে এই একেবারে মুক্তির প্রাককালে আপনার মানে কি ধরনের ব্যস্ততায় কাটছে আপনার?
আচ্ছা। প্রথমত হচ্ছে যে আমি প্রথম ১২ বছরের কথা বলছিলাম যখন আমি নির্মাণ কর্মের সঙ্গে সরাসরি স্বনামে হাজির নই, কিন্তু অসংখ্য অ নির্মাতাকে অ্যাসিস্ট করা বা বেনামে হাজির থেকে অসংখ্য নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা। কিন্তু নিজের এই ১২ বছর টেলিভিশনে আমি ২০০০ সাল থেকে ১২ সাল পর্যন্ত রেগুলার হাজির ছিলাম। সেই তার ঠিক ১২ বছরের আগে আমি আমার আরো কিছু সহযাত্রী বন্ধুদেরকে নিয়ে 'ডুব সাঁতার' নামে একটি সিনেমা তৈরি করতে চাই। সেই 'ডুব সাঁতারের' ১ম কৌতূহল বা আকাঙ্ক্ষা ছিল আমাদের যে সিনেমা বানানোর জন্য টাকার এত বহরের প্রয়োজন নাই। টেকনোলজির যে সম্ভাবনাটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি করে এপ্লাই করতে পারি। ওই একই সময়ে ২০০৮ এ আমি কিছু লেখালেখিও করা শুরু করি। আমরা তারেক মাসুদের সাহচর্য নিয়ে ডিজিটাল সিনেমার সম্ভাবনা। এখন আজকে ডিজিটাল শব্দটা শুনলে কেমন গা উসখুস করে। কিন্তু সেই সময়ে বিষয়টা আমাদের জন্য ছিল একেবারেই টেকনোলজির সঙ্গে পরিচয়ের গল্প। আমি টেকনো মানুষ নই, কিন্তু ঘটনাচক্রে আমাকে একটা সময়ে টেকনোলজির সঙ্গে এক রকমের সম্পৃক্ততা সেটি আমার প্রফেশন হয়ে যায়। যার কারণে এই দেশে ধরেন এফসিপি যে এডিটিং প্যানেল সেটি যে একটা প্রফেশনাল হাউসে এনে হাজির করা। আমি যখন একটি কর্ম করি তার আগে ইস্টার্ন প্যানোরামাতে আমি ১ টা বছর কাজ করি। উনারা মিডিয়া 100 বলে একটি সফটওয়্যার হার্ডওয়্যার বেসড এডিটিং প্যানেল নিয়ে আসেন। তো এই কাণ্ড কারখানাগুলোর পেছনে আমার এক ধরনের কৌতূহল ছিল, অন্যদেরকে জানান দেওয়ার প্রসঙ্গ ছিল এবং নির্মাণ কর্ম যে এত জটিল নয়, এখন মানে সেই সময় আমার আন্দাজ ছিল যে ভবিষ্যতের মানুষগুলো খুব সহজেই নির্মাণ প্রক্রিয়ার মধ্যে হাজির হবেন। তার জন্য 35 মিলিমিটারের ক্যামেরা বা ল্যাব ওয়ার্কের যে জটিলতা এবং তার যে বিশাল অর্থকড়ির আয়োজন সেটির প্রয়োজন পড়বে না। একেবারেই সেটি কোনো দার্শনিক অবস্থান নয়, সেটি কোনো টেকনোলজির সঙ্গে আমাদের বোঝাপড়ার আকাঙ্ক্ষার থেকেই ডুব সাঁতার নির্মাণ করা। কিন্তু আমি ডুব সাঁতারটা রেগুলার হলে রিলিজ করতে পারি নাই। আজকের সিনেপ্লেক্সে আমাদের ডুব সাঁতার আমরা তখন দেখাতে পারি নাই। কিন্তু আজকে আমরা দেখাতে পারছি লালমোরগের লালমোরগের ঝুঁকি। ঝুঁকি। সেই সময় ডুব সাঁতার কেন দেখাতে পারি নাই? কারণ হচ্ছে তখন ফিল্মের প্রজেকশন নাই, কোনো ডিজিটাল প্রজেকশন সিস্টেম। একটা মাল্টিমিডিয়া প্রজেক্টরে তখন বিজ্ঞাপন বা অন্যান্য আসিতেছে, এগুলো দেখানোর গল্প ছিল। যার কারণে তখন ডুব সাঁতার দেখানো যায়নি এবং ডুব সাঁতার দেখাতে না পেরে আমি মর্মাহত ছিলাম। এবং কিছু কিছু জায়গায় ধরেন চিটাগং এ আমরা কুয়েটে, ময়মনসিংহে, কৃষি ইউনিভার্সিটিতে আমরা এটা দেখাই, কিন্তু এই শহরে বা অন্যত্র ছবিটি আমি দেখাতে পারিনি। তো ওই শোকেই হয়তো আমার লম্বা বিরতি, একটা নিজের প্রতি অভিমান, সময়ের প্রতি, আর মূলত নিজের প্রতি। তখন ওই যে ১২টা বছর আমি টেলিভিশনের কাজ করলাম, ১২ সালে আমি এসে টেলিভিশন থেকেও রেহাই নিলাম। আমি আর এইটি ক্যারি করতে চাই না। যে স্বপ্নের বীজের কথা বা সম্ভাবনার কথা আমি ভাবছি, বা আপনি একটু আগে আমাকে অনেক বড় কথা কোট করেই বললেন, সেইটির এখতিয়ার যেন আমার কাঁধ থেকে নামানোই তখন মানে ওটা আমার দায় হয়ে গেল। এটা নামাতে পারলেই আমি বাঁচি। কিন্তু কিছুক্ষণ পরেই বুঝি এই যে নিজের কাঁধ থেকে এই দায়িত্ব বা এই সম্ভাবনার কথার থেকে আমি রেহাই পাই নাই। তখন আবার বছর ৩-৪ এর মধ্যে আমি বেশ কিছু স্ক্রিপ্ট লিখি। প্রায় ৩-৪ বছর আমি ঘরেই বসে থাকি। শুধুই স্ক্রিপ্ট লিখি। এর মধ্যে একটি প্রকল্প 'লালমোরগের ঝুঁটি' যেটি সরকারি অনুদানে সাবমিট করা হয়। কাণ্ডটা ঘটে ১৫-১৬ সালে। কিন্তু আমি দেখলাম যে আমার যে আ নির্মাণ আকাঙ্খা আর আমার সেই সময় ৩০-৩৫ লাখ টাকার অনুদান, আমার ধারণা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্যে অসংখ্য নির্মাণ আকাঙ্ক্ষী মানুষ যেমন আছেন, তেমনভাবে হয়তো আমরা প্রযোজনার অর্থায়নের সহযোগিতা পাবো। সেইটি আমি জোগাড় করতে পারিনি বা সংযুক্ত করার ব্যর্থতায় এত লম্বা সময় ধরে আজকে এতদিন বাদে আমরা লালমোরগের ঝুঁটিটা দেখাতে পারছি। তো এইটি আমাদের জন্য একটা সাপে বর টাইপের বলা ভালো। সাপটা ছিল একটি দায় নিতে গেলাম, সেই দায় রক্ষা করার মতন সংগতি অর্জন করতে পারিনি। আর বরের গল্পটাই সেটি হচ্ছে যে বাংলাদেশের আজকে ৫০ বছর পূর্তি, স্বাধীনতার ৫০ বছর পূর্তি। হ্যাঁ। যে মানুষগুলো, যে সাধারণ মানুষগুলো তারা কোনো কিছুর প্রত্যাশা না রেখেই নিজের
প্রাণ ত্যাগ করার জন্য, আত্ম উৎসর্গ করার জন্য হাজির ছিলেন, তাদেরকে সেলাম জানানোর এই সুযোগ আমার ঘটলো বাংলাদেশের 50 বছর পূর্তিতে। আচ্ছা, এর সঙ্গে আমি আরেকটু জুড়তে চাই, এই নির্মাণ কার্যে আটকে থাকার সময় তখন তো আমাকে আরো ব্যাঘাতের মধ্যে পড়তে হলো। একে তো আমি লম্বা সময় ধরে অফ ছিলাম, আমি এই কাজে টেলিভিশনের এই কাজ করব না, আমি বিজ্ঞাপন বানাতে চাইনি, তাহলে আমি কি করব? আমার কিছুই করার নাই। তখন আমি কেবলমাত্র পারি লিখতে, তাও লিখতে পারি কিনা, অন্যদেরকে আমি সেই লেখাপড়া দিয়েও যে সংসার বা জীবন যাপন করব তারও সঙ্গতি নাই। কিন্তু এর মাঝখানে লাল মোরগের ঝুঁটির একটা ফেজ যখন লক হয়ে গেল, মানে শুটিং করার পরে আর আমি করতে পারছিলাম, আমার নিজে লক। সেই সময় জয়া আহসানকে ডেকে আনছিলাম কলকাতায় তার একটা শুটিং থেকে, যে আমরা লাল মোরগের ঝুঁটিতে তাকে চাই, কিন্তু আমার তো প্রজেক্টটা লক হয়ে গেছে, আমি আর কন্টিনিউ করতে পারছি না। তখন খুব মানে আমি যে অর্থে ওই ছোট্ট একটা বইয়ের কথা বলি, নতুন সিনেমা সময়ের প্রয়োজন, যখন ডুবসাঁতার তৈরি হয় তখন যে সম্ভাবনার কথাগুলো আমি বলতে শুরু করি, আমার সহযাত্রী বন্ধু এবং পরবর্তী যারা কাজ করবেন তাদেরকে যে বার্তা আমি দিতে চাই, সেই বার্তার অংশীদার হিসেবে নিজেকে লোকেট করে যে আচ্ছা, লাল মোরগের ঝুঁটি একটি সিনেমার জন্য টাকা কড়ি লাগে। আমি যখন বলি যে অনেক টাকা কড়ি লাগে না, দেমাগ লাগে, একটু আন্ডারস্ট্যান্ডিং লাগে, টেকনোলজি এগুলো। কিন্তু এটাতে লক হওয়ার পরে আমি একটু কম আয়াসে কি করে একটি যে ছবি তৈরি করতে পারি, তার জন্য জয়াকে নিয়ে পেয়ারা সুভাষটা শুটিং শুরু করি। আবারও সংকট, পেয়ারার কিছু দূর শুটিং করার পরে আমার যারা ওই সামান্য অর্থায়নের সঙ্গে সংযুক্ত হলেন, শাকিল ভাই, তাকে ছিলাম। ওই সময় তার মতন একটি মানুষ, যার সঙ্গে আমার কোনো টেলিভিশন পর্বে কোনোই যোগ হয় নাই, উনি রেগুলার টেলিভিশনের মানুষ, কিন্তু কি করে যেন আমার কথাটাকে বিশ্বাস করলেন। কিন্তু আমার প্রথম ফেজের কাজের কাণ্ড কারখানা দেখে শুনে তার মনে হলো যে এটা এত অল্প আয়াসে শেষ না করাই ভালো। এবং এর পেছনে তো জয়া আহসান বা তারেক ভাই, মানে তারিক আনাম খান, আহমেদ রুবেল, জয়া তারিক ভাইয়ের একটা বড় ভূমিকা থাকবে, যে কাজটা আমরা বরং আরেকটু সময় নিয়ে আরেকটু আয়োজনটা আরেকটু সংযুক্ত করে কমপ্লিট করি, কিন্তু এই কাজটাও লম্বা হয়ে গেল। ইন বিটুইন আমার দুইটি কাজ ঝুলে আসে এবং সকলে আমার প্রতি হতাশ, কারণ প্রত্যাশার যারা মানুষ, স্বজনরা তো বটেই, যারা অপেক্ষায় করছেন বা আগে দুই একটা কাজের কারণে আমার সঙ্গে সংযুক্ত হইলেন এই জীবনে, তাদের পছন্দ অপছন্দের জায়গাগুলোর সঙ্গে আমার শেয়ারিং ঘটলো, তাদেরকে আমি হতাশ করতে থাকলাম। এই হতাশাটা আমি মুক্তি পাওয়ার জন্য আবার চেষ্টা করলাম। তার জন্য মানুষের বাগান নামে আরেকটি সিনেমার সেই ছবিটা করোনার এই ফেজের আগে কমপ্লিট, কিন্তু আমরা এখনো সেটি দেখাতে পারিনি। আমার বন্ধু লেনিন, মোখলেসুর রহমান লেনিন, তখন আমার এই দুই অসঙ্গতির কারণেই কাণ্ডটাতে আমার সহযাত্রী হন। এতদিনে ছবিটা কমপ্লিট করা গেছে। যাই হোক, হড় করে আমি আমার এই কয় বছরের কাণ্ড কারখানা ব্যাখ্যা করলাম, কিন্তু আমি জানি না যে এই যে আপনি যে জোয়ারের কথা বলছেন, তাতে জোয়ারের সঙ্গে ভালো যে সংযুক্তি থাকে সেটি হচ্ছে পলির গল্প, অসঙ্গতিও থাকে, ভেসে যাওয়ার গল্পও থাকে। আমি জানি না আমি কতটুকু হাজির থাকতে পারবো, যাদেরকে আমি এতদিন ধরে, যারা আমার উপরে প্রত্যাশা রেখে তারপরে তাদেরকে হয়তো আমি জানি না এটা কি ঘটবে, কিন্তু আমি বলবো ছবিটা দেখতে না সেটাই, অন্তত মানে লাল মানে মোরগের নির্মাতা নির্মাতা হিসেবে আপনার কাজ শেষ। এবার এবার হচ্ছে দর্শক, সমালোচক এবং অন্যদের কাজ শুরু। মানে এটা নিয়ে আর আপনার আমি মনে করি ভাবারই দরকার নেই। আপনি আপনার অন্য প্রজেক্ট, অন্য যে প্রকল্প সেটা নিয়ে আপনি ভাবতে শুরু করবেন, সেটা স্বভাবতই। তো লাল মোরগের ঝুঁটি নিয়ে আমি আরেকটু জানতে চাইবো যে এই ছবিটা, আমি এখনই কোনো স্পয়লার বা আগে ভাগেই বলে দেওয়ার কথা বলছি না, কিন্তু লাল মোরগের জুটির চ্যালেঞ্জ গুলো কি ছিল সেগুলো যদি একটু সংক্ষেপে বলতেন, তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব এই আপনার এই উত্তরের পরে। অর্থকরী চ্যালেঞ্জের গল্পগুলো এতদিনে আমাদেরকে নানান কারণেই ব্যাখ্যা করতে হয়েছে, সেইগুলো আর না বলি। তো প্রথম আচ্ছা। চ্যালেঞ্জ হচ্ছে বয়ান, মুক্তিযুদ্ধের বয়ান। আমরা 50 বছর, আমার সারাটা জীবন, আমার কাছাকাছি সময়ে যাদের জন্ম, তাদের আপনারও নিশ্চয়ই সেটি নিরিখে আছে যে আমার সময়ের, যার বয়স আমি 50 ঊর্ধ্ব মানুষ, আমার সময়ের, আমার জেনারেশনের, তার নিজের জন্মক্ষণের সময় নিয়ে
কোনো ভাষ্য নাই। মানে আমি আমার জেনারেশনে সিনেমায় সেটি দেখতে পাইনি। এর আগে তারেক ভাই, মোরশেদ ভাইকে যেমন ভাবে পাইছি, বাচ্চু ভাই নিজে একজন যোদ্ধা, বাচ্চু ভাইকে পাইছি, আফসান চৌধুরীকে পাইছি। মানে আমার বা আমাদের শাসিন নজরুল আরো ইসলাম। আরো অন্যান্য মেকারদের মধ্যে পাই। তো আমার একটাই তখন মনে হচ্ছিল যে আমার কোনোভাবে নিজের সময়ের একটি দায়, এই দায়বদ্ধতার গল্পটুকুন শিল্পীর দায় নয়, এটা আমার সারাটা জীবনের অংশীদারিত্বের দায়। তো কেমন কি করে লাল মোরগের সঙ্গে সেটি জড়িত? আপনি যে বিকল পাখির গানের নাম নিলেন। বিকল পাখির গান আমার চেনা জায়গা। চেনা জায়গা বলতে হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি জায়গা। আমার শৈশবের এয়ারপোর্ট গুলোতে যে বড় হওয়া। আর এই ছবিতে লাল মোরগের ঝুঁটির যে এয়ারপোর্টের ইশারা সেটির সঙ্গে আমার একটি কৈশোরের সম্পর্ক আছে। আমি কোনোদিন সেখানে যাই নাই। আমার বাবার কর্মসূত্রে, সিভিল এভিয়েশনের কর্মসূত্রে বিভিন্ন সময় আমি শুনি যে আমরা ট্রান্সফার হয়ে যাচ্ছে বাবা, আমরা ঢাকা শহর ছেড়ে ওই শহরে যাচ্ছি। আচ্ছা, এতদিনে আমরা শুরুতে বলে আসছি, কিন্তু যেহেতু কালকে থেকে আমরা এটা সকলেই জেনে যাব, এখন সেটা ইয়ে করা যায়। এটা আসলে সৈয়দ, ইনফ্যাক্ট আজকে আমরা রাতের বেলা দেখতে পাবো যে সৈয়দপুরের এয়ারপোর্টের গল্প। সৈয়দপুর এয়ারপোর্ট নির্মাণ এটি ব্রিটিশদের একটি অ্যারোড্রামের এটা রেনোভেট করার জন্য পাকিস্তানি এটা একটি বিহারি অধ্যুষিত এলাকা। সেখানে আমরা অন্যান্য শহরের মতন বাঙালি এবং পাকিস্তানিদের গল্পের চেয়ে একটি ভিন্নতর পরিস্থিতি। যা কাণ্ড কারখানা, যে দুর্ভোগ, যে সংঘাত, সেগুলো কিন্তু আরো আগে শুরু হয়ে গেছে। জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। মার্চ মাসের পরে তো এগুলো আরো নির্ধারিত হয়ে গেল। তো আমাদের গল্পটা শুরু হয় মার্চে, এই লাল মোরগের নামে, যে মোরগের বাগ দেওয়ার নামে আমরা বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষণের সঙ্গে এটা সম্পৃক্ত করতে চাই। যে বাগ দেওয়ার গল্পটার সঙ্গে যেমন নতুন সূর্যের সম্ভাবনা থাকে, নতুন দিনের আকাঙ্ক্ষা থাকে, রাত ভোর হবে, নতুন সময় আসবে, সেরকম ভাবে ৭ই মার্চ যেমন বাঙালিকে জাগ্রত রাখে। আমরা তো ৭০-এর সেই নির্বাচনের সময় স্পষ্ট হয়ে গেল। তার আগের ১০ বা ১২ বছরের আইয়ুব শাসনের গল্পটা আমরা জানি। যে কারণে আমাদের এই জাগরণ পালা তৈরি হয়ে থাকবে। কিন্তু আমার কৌতূহল, মানে ব্যক্তিগততার জায়গা তো আমি তো মুক্তিযুদ্ধের আর কতটুকুন জানি। কিছু সিনেমার গল্প থেকে জানি, কিছু অন্যদের গল্প থেকে জানি। এই গল্পটা গেরিলার আমি কোনো না কোনোভাবে প্রস্তুতি পর্বে হাজির ছিলাম বলে, কর্নেল সাজ্জাদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, উনার মুখে কিছুটা গল্প শোনা, পরবর্তীতে তার কাছ থেকে আরেকটু তার লেখনী থেকে জানা। কিন্তু আমি এতটা রিসার্চ না করেই ১৫ সালে কিন্তু স্ক্রিপ্টটা লিখে ফেলি। তারপর আজকে আপনারা দেখতে পাবেন আমরা শুটিং বা কমপ্লিট করার পরে, এটা তো গত বছর ডিসেম্বরে আমাদের অনুদান প্রকল্পের অংশ হিসেবে আমাদের একটা সাবমিশন, একটি দায় ছিল। আমি আবারও কৃতজ্ঞতা জানাতে চাই যে আমার উপরে তারা ভরসা রেখেছেন, বা আমাদের আবদারটুকুন তারা মেনে নিয়ে এত লম্বা সময় ধরে আমাদেরকে একটি মামলার মধ্যে ঠেলে দেন নাই, তাদের জন্য এই জন্য ছিলাম। আমরা জানি আমার আগের বছরের বন্ধুটা একটু ফাপড়ে, আমরাও একই রকম ফাপড়ে ছিলাম। সেই ফাপড় থেকে উদ্ধার পাওয়াও হয়তো একটি দায় ছিল। আর সেটিতে আমি পরে আসছি, আর একটু ডিটেইল সেগুলো জানানো গেলে ভালো হয়। তো ওই এয়ারপোর্টের সঙ্গে সম্পৃক্ততার গল্প কি, সেই এয়ারপোর্টকে রেনোভেট করার জন্য পাকিস্তানি আর্মি, বাঙালি নানান পর্যায়ে, আমরা এখানে লেবার বলতেছি, ফোর্স লেবার বলছি, সমাজের নানান স্তরের বাঙালিদেরকে, তাদের মধ্যে কেউ গায়ক ছিলেন, সাংস্কৃতিক থিয়েটার করতেন, কেউ সামাজিকভাবে শুধু সম্মানিত নন, তিনি জনগণের নেতৃত্বের পর্যায়ের সেই মানুষগুলোকে বেঁধে এনে হাজির করা। আমরা এরকম ৩ জন মানুষের, আমরা অনেকের ইন্টারভিউ করেছি, ৩ জন মানুষের কথা শুনবো আজকে। আমাদের ছবির সঙ্গে অদ্ভুতভাবে তাদের সেই কথার সঙ্গে আমার সেই সময়ের লেখা স্ক্রিপ্টের এতটা মিল দেখে আমি চমকে গেছি। তার মানে একটা ফিকশন থেকে ফ্যাক্টের সঙ্গে আজকে সন্ধ্যায় সেটা একটা সংযোগ তৈরি হবে, সেটিও দেখবার মানে আপনাদের আপনাদের যে লাল মোরগের ঝুঁটি যে পেজটা রয়েছে সেখান থেকে আপনারা এটা প্রচার করবেন সেটা বলছেন আর কি, ঠিক?
আতিক ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে এটা কি প্রচার করবেন আপনাদের পেজ থেকে যাদের কথা আজকে বলছেন আজকে যে সন্ধ্যা ৭টা ৮টার আচ্ছা, মধ্যে। সো এখন আমি আচ্ছা। এগুলো এই কারণে বলতে চাইলাম, নাহলে সৈয়দপুরের নামটা আজকে নিতাম না, না না। ঠিক আছে। যেহেতু ঠিক আপনি আছে। মানে আমি জানতে চাইছি যে আ এটা তো মুক্তিযুদ্ধের গল্প বা মুক্তিযুদ্ধের কথাই আপনি বলেছেন চলচ্চিত্রে। কিন্তু আপনি তো লেখেন খুব চমৎকার। আপনার একটা লেখা আপনার ওয়েবসাইট থেকে আমি সংগ্রহ করেছি আজকে পড়ার জন্যে। সেটির শিরোনাম হচ্ছে 'আমাদের অর্জন বিয়োজন'। এবং এখানে আপনি কিছু লাইন লিখেছেন সেটা আমি একটু আমার মতো করে আমি পড়তে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে যে সমস্ত চলচ্চিত্র হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সেগুলো আসলে খুবই কয়েকটি উদাহরণ আপনি দিয়েছেন, বলেছেন নিকৃষ্ট উদাহরণ এবং স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সিনেমায় যে উত্থান পর্ব সূচিত হয়েছিল তা ক্রমশ ম্রিয়মাণ হয়ে আসছে। এটা আপনি লিখেছিলেন আজ থেকে প্রায় ১০ বছর আগে যখন ৪০ ১০ বছর বছর হলো বাংলাদেশের। তো হুম। এই যে ১০ বছর আগে লিখেছেন এবং এই যে ১০ বছর অতিবাহিত হলো, এই মূল্যায়নটা কি আপনি একই জায়গায় থাকবে নাকি পাল্টাবে? আমার আচ্ছা, আমি তো সহসায় নিজেকে পাল্টাতে পারব না। খোলস পাল্টানোর মতন আচ্ছা, আচ্ছা আ চিন্তা চেতনা বা সক্ষমতা আমার নাই। বা ঐরকম আমার ত্বকও নয় যে ওই যে হাড্ডির উপর একটুখানি যে এই ত্বক নিয়ে বেঁচে আছি এই সংসারে। কিন্তু আমার আচ্ছা সেই ১০ বছরের সঙ্গে হয়তো বিশেষ কোনো দূরত্ব তৈরি হয় নাই। কিন্তু যেই আ আ জায়গার থেকে এত স্পষ্ট করে আমি কথাগুলো বলতে পারলাম, সেইটি আমি বিশ্বাস রাখি। কিন্তু সেই বিশ্বাসটাকে আমি কতটুকুন পর্দায় এনে হাজির করতে পারলাম, সেটি অন্যেরা নিরিখ করুন এবং আমাকে আবার সমালোচকের কাঠগড়ায় দাঁড় করান। এখন আমি একটুখানি এর সঙ্গে জুড়তে চাই। সেই জি। লেখাতে আমি আমার তো এখন মনে নাই, আপনি বলার পরে আমার একটু দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সিনেমা বলতে মুক্তিযুদ্ধের সময়েই সবচেয়ে উজ্জ্বল ছবিগুলো তৈরি হয়ে আছে। একদম। মুক্তিযুদ্ধের প্রাক্কালে। জীবন থেকে নেয়ার চেয়ে কোনো হুম। কি মুক্তিযুদ্ধের ছবি আমরা তৈরি করতে পারলাম? বা স্টপ জেনোসাইড এর কথা যদি বলি। জি। স্টপ জেনোসাইড এর চেয়ে বেটার সিনেমা আমরা কি তৈরি করতে পারলাম কি? আ আম আমরা ইয়াসমিন কবিরকে, মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, বাচ্চু ভাই বা তারেক ভাইকে পেলাম। কিন্তু আমার ইয়ে হচ্ছে মানে কৌতূহল বা আকাঙ্খা হচ্ছে যে আরো অসংখ্য সিনেমা তৈরি হওয়ার কথা। আলমগীর কবির এবং জহির রায়হানরা মিলে যে স্বাধীন বাংলাদেশের, তারা তো সৈনিক, সিনেমার সৈনিক। এবং ফোর ফ্রন্টের সৈনিক এবং হাসান ইমাম সহ তারা যে স্বাধীন বাংলার জন্যে যে সিনেমার সম্ভাবনার রূপরেখা তৈরি করলেন, সেই রাস্তায় কি আমরা হাঁটতে পারলাম? আচ্ছা, এই দায়টা ধারাবাহিকতায় আমি এর বাইরে নই। কিন্তু আমার একটি যে দেখেন, প্রথমত আমাদের এই লাল মরগের জুটি জনগণের অর্থায়নের ছবি। আমার একটাই কৌতূহল যে আমি কি জনগণের, যে সরকারের মাধ্যমেই সেই জনগণের ছবি। আমি কি জনগণের সেই অন্তরের কথাটুকুন বলতে পারলাম কিনা? আমার কাছে এটি ১ম দায়। না, এটি ২য় দায়। ১ম দায় হচ্ছে আমার সারাটা জীবন। সেখানে আমার জীবনের এই সময়ে বাংলাদেশের জন্য ৭১ একটি অনন্য ঘটনা। আমি আরো খুব, আপনি যেহেতু এই টেক্সটের কথা একদম। বললেন, আমি নানান সময়ে টেক্সটের নানান কথা বলে আসছি। আপনার সঙ্গে আমি যত সহজে কথাবার্তাগুলো বলছি, আমি কিন্তু টেলিভিশন বা অন্য কেউ ইন্টারভিউ করতে আসলে সেগুলো আমি বলতে পারি না। আপনি দেখতে পাবেন। উদাহরণ হিসেবে আমাকে যদি একটা টেলিভিশনে যেতে হইল, ধরেন একটা ক্যাম্পেইন প্রোগ্রাম, আমার এগুলো থতমত লাগে। কিন্তু এই বেলায় আমার থতমত লাগছে না, কারণ আপনার সঙ্গে আমার সংযুক্তির একটা অন্যতর জায়গা আছে। দেখেন, হাজার বছরের বাংলাদেশের কোথায় আপনি ফাইট ব্যাক করার গল্প দেখবেন? নাই তো। বাঙালির জাতিসত্তার ইতিহাসে আমরা যেই বাঙালির কথা বলছি, নাই তো। আমরা একবার ফাইট ব্যাক করি। যে জাতি রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় আমরা একবার ফাইট ব্যাক করি, সেটি ৭১। তো এর আগে আমরা বড়জোর জমি জিরাতের জন্য বা পাশের রাজ্যের বা জমিদারির জন্য লাঠালাঠি করে থাকবো মাত্র। আমাদের পলাশির গল্প দেখেন, সেটি আরো কি আশ্চর্য ঘটনা, তার সঙ্গে একদম। বাঙালি জাতিসত্তার কোনোই সম্পর্ক নাই। আরো আরো যা যা ঘটনা, সেটা উপনিবেশিক পুরো প্রক্রিয়া। আর হাজার বছরের যে সংস্কৃতির কথা বললি, তাতেও এইরকম কোনো জাতিসত্তার স্পষ্ট কোনো আকাঙ্ক্ষা বা আমরা দেখি না পাল যুগ থেকে। তো এখন একবার মাত্র আমার পাশের যারা এখন নিজেদের কথা বলছেন না, সাঁওতালিদের ২০০০ বছরের ইতিহাস আছে, লিখিত ইতিহাস আমরা পাই নাই বলে তাদের মতন বাঙালির এই আপনার কি বলবো, যে পড়াশোনার ইংরেজি শিক্ষিত হয়ে ওঠার, প্রথমে ফার্সি তারপরে ইংরেজি, এই যে ইয়ের সঙ্গে ক্ষমতায়নের প্রক্রিয়ার সঙ্গে আমরা জড়িত বলে
আমরা নিজেদের নিশানাটা একটু খুঁজে নিতে চাইলাম। সাঁওতালের 2000 বছরের ফাইট ব্যাক করার ইতিহাস আছে, বাঙালির নাই। বাঙালির 2000 বছর বলে কিছুই নাই। তো এখন এই বাঙালি প্রথমবার ফাইট ব্যাক করলো, যে বাঙালি কেন ফাইট ব্যাক করবে, আমরা তো এরকম রীতি দেখি নাই যে গঙ্গা এবং ব্রহ্মপুত্র যে সাগরে এসে মিলে, অন্যেরা যখন এটা বঙ্গ উপসাগর বলে, আমার কাছে এটা মনে হয় বঙ্গোপসাগর। আপনি দেখবেন ডেমোগ্রাফির ইতিহাসে, যখন থেকে আফ্রিকার থেকে মানুষ বলে আজকের মানুষ যখন নড়াচড়া শুরু করলো সারা পৃথিবীতে, তার অল্প কিছুকাল পরে এই অঞ্চলে 2-1 ফোঁটা দেখা যায়। আমি একটা ইয়ে থেকে গ্রাফিক রিপ্রেজেন্টেশন থেকে বলছি। সেইটি এখনো এত ঘন, এত এই মহামারীর মতন করে, পঙ্গপালের মতন করে আমরা বেঁচে আসি, আমরা মহামারীর মতন করে এই সংসারে বেঁচে আসি। আমাদের যা চেহারা জগৎ সংসারে, বাংলাদেশের যা চেহারা এই পৃথিবীতে, কিন্তু আমাদের অন্তর্গত শক্তি নিয়ে আমরা টিকে আসি। এইটি অনেক স্পষ্ট করে দেখা গেল, এই আকাঙ্ক্ষাটাকে অনেক স্পষ্ট করে দেখা গেল 71-এ। দেখেন এই 71, আমি আজকে আপনার সঙ্গে বলি, আমাদের এটি কবুল করার গল্পও আছে, যে এর তো রাজনীতি তো ভিন্নতর জায়গা। 71-এর সঙ্গে কোল্ড ওয়ারের পর এই দুই পক্ষ প্রতিপক্ষের মধ্যে, এরপরে আসে 47-এর ভাগের পর থেকে ভারত পাকিস্তান, এই সব চক্করের পরেও যেই বাঙালি, আমি ছোট্ট করে বলি কোথায় আমাদের এই লালমোরগের জুটিতে, এখানে তো কোনো সম্মুখ সমর নাই, এখানে কোনো, আমি এখন পরিষ্কার করেই বলছি, যেহেতু আমরা খুবই সন্নিকটে, কালকেই যে আপনারা দেখতে পাবেন, পরশুদিন থেকে সকলেই দেখতে পাবেন, চাইলেই দেখতে পাবেন, না চাইলে সেটি দেখবার জন্য আমি কেবলমাত্র আমন্ত্রণ জানাতে পারবো। এবং দেখেন আমাদের এই ফাইট ব্যাক করার জায়গাটা, যে মানুষটা কোনোদিন যুদ্ধ করে নাই, মিলিটারি আইলো রে শুনে সে পালায় গেছে, পালায় গিয়ে কি করছে, আরে কি ফেলে আসলাম, আমার গোয়ালে গাভীন গরুটা আছে, পোয়াতি বউটা, অন্ধ মাটা, বুড়ো বাপটা, তাকে সিকিউর করার জন্য যিনি ফাইট ব্যাক করতে চাইলেন, এই মানুষগুলোকে সেলাম জানানোর কাজ বার আমার। আমাদের এখানে কিচ্ছু নাই, কিন্তু দূরবর্তী ভাবে এইটাই আকাঙ্ক্ষা ছিল। আমি জানি না কতটুকুন কি অন্যেরা দেখে, আমার সীমাবদ্ধতা দেখে এখানে নানান জায়গায় সেগুলো প্রশ্ন তুলুন, গালাগাল করুন, আমি কোথায় কোথায় ভুল করলাম, কেন করলাম, কিন্তু আমন্ত্রণ শুধু না, এটা নিবেদন যে আপনারা একবার এসে পরখ করে নিন যে এই যে অর্থে, আমি এখন আবার একটু জুড়ে নিই সিনেমার মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আবার সিনেমার মুক্তিযুদ্ধ বলে কি, সিনেমা ইটসেলফ একটা যুদ্ধ, আচ্ছা আমাদের জন্য, অন্যত্র নয়। আর যদি এটি একটি গুছানো যুদ্ধ হয় তাহলে এটা কোনো যুদ্ধই নয়, এটি একটি প্রেসক্রিপশন, সেই অনুযায়ী অ্যাপ্লাই করা। কিন্তু এখন যদি একটি মানুষ তার অন্তর্গত আকাঙ্ক্ষা, সেটি তার তো একার আকাঙ্ক্ষা বলে আমি ওই রকম শিল্পীর বিশ্বাস বা দিয়ে নিয়ে আমি নাই, আমি এভাবে বিশ্বাসও করি না। শিল্পী মানেই মুক্ত, শিল্পী মানে প্রথমেই বদ্ধ শৃঙ্খলিত, মানে আমি যে অর্থে, আমি মোটেও শিল্পী নই, কিন্তু আমার একটি দায়ের জায়গা থেকে আমি এটুকু বুঝি যে যখনই আমি আমার শ্বাস প্রশ্বাসের সঙ্গে বন্দি, আমি কিছু শুক্রিয়ার জায়গায় আছি, তার মানে আমি আর ইয়ে নই, মুক্ত নই। শ্বাস প্রশ্বাসের সঙ্গে যখন শুক্রিয়া থাকে অন্যকে, তখন আর আমার এই শ্বাস প্রশ্বাস কোনো মুক্তির গল্প বলে না। শিল্পীর ওই দায় টুকুন হয়তো আমি নিয়ে রাখছি শিল্পী না হয়ে, যে কারণে এত কথা বলা। সিনেমার মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা যখন অর্থায়নের এত সংকট, যখন আমরা সিনেমাটা শুটিং করতে যাই, প্রথম ফেজে কুষ্টিয়াতে কুমকুম আপা কি অদ্ভুত ভাবে তার বাড়িটা ছেড়ে দিলেন আমাদেরকে শুটিং করার জন্য, আমাদের অর্থায়নের সংকট আন্দাজ করে আমাদেরকে উনি তার কয়েক বস্তা চাল এনে হাজির করলেন। ময়মনসিংহে আমরা শুটিং করতে যাই, খায়রুল ভাই তার নিজের সমস্ত সাংগঠনিক শক্তি এনে হাজির করলেন, ওনার সঙ্গে আমার 2 দিনেরও পরিচয় না, কিন্তু তারপরে যখন ওনারা জানলেন গল্পটা এমন, উনি কি মিষ্টি করে বুঝে ফেললেন সৈয়দপুরের, আমি তখন তো সৈয়দপুর বলি নাই, যে আমাদের ওই বন্দিশালার চেহারাটা কি ছিল, এমন একটা স্কুলে এনে হাজির করলেন। আমি তো বললাম যে এইটা তো আমাদের জন্য সেট, আপনি কি করে বুঝলেন এটা? তার মানে কিছু মানুষজন এমন ভাবে হাজির ছিলেন, তাদেরকে ছিলাম, সেই কারণে আমাদের এটা সিনেমার মুক্তিযুদ্ধ। কি অর্থে?
যখন মুক্তিযুদ্ধের যে 10টা মুক্তিযোদ্ধা আজকে এখানে আড়াল করবেন নিজেদের, তাকে আমন্ত্রণ জানানো, একবেলা খাওয়ানো, এই মানুষগুলো, বা শরণার্থীর জন্য কানের দুলটা হাতের বালাটাকে খুলে দিচ্ছেন, তার গল্পটা। তো যে আমাদের মুক্তিযুদ্ধ কেবলমাত্র ছাত্র বা গান গেয়ে সেই মানুষগুলো করেন নাই, সেই আদিবাসী মুক্তিযোদ্ধাও আছেন, নিম্নবর্গের সেই সব মুক্তিযোদ্ধা। আমরা রিয়েল ফুটেজ যেগুলো পাই সেখানে সেই মানুষগুলোর চেহারা দেখেন। আমার সোনার বাংলা যখন তারা গান, তাদের কণ্ঠে যে আমাদের মতন শিলিত নয়, কিন্তু কি প্রাণবান সেই, এটা একদম মাটির সেই আমরা কাব্য করার জন্য মাটির সোদা গন্ধ বলি, ঘামের গন্ধ আর প্রাণের গন্ধটুকুন তাই সেখানে টের পাওয়া যায়। তো আমরা এই বেলায় এইরকম কিছু মানুষজনের সঙ্গী হিসেবে পেয়ে যাই। যেমন আমরা তো আমাদের সঙ্গতি কম বলে ফাইটিং এর জন্য মোরগ লড়াইয়ের একটি মানুষকে জুড়ে নিলাম, তাকে তো 2 দিনের বেশি আমরা রাখতে পারবো না, তাকে একটু পেমেন্ট করে বিদায় করে দেওয়ার গল্প। মোরগটা বিদায় হয়ে গেল, আবার আসবে, উনি আবার আনানোর ব্যবস্থা করবেন। এরপরে উনি থেকে গেলেন আরো 7টা দিন, সেই মানুষটারে ছিলাম আবারও, যে উনি শুধুমাত্র থেকে গেলেন না, আমাদের প্রোডাকশন অংশীদার হয়ে গেলেন। উনি দেখলেন এটা আমরা একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছি, কারণ আমাদের সঙ্গে আমাদের মতনই কয়েকটা সাধারণ মানুষ, এখানে কোনো ক্ষমতার গল্প নাই, সাধারণের যে অর্থে আমি বললাম, এটা গণ অর্থায়নের, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাম করে বাংলাদেশের জনগণের পয়সার ছবি, এইটা তারা তখন জনগণের অংশীদার হিসেবে নিজেদেরকে কিংবা রেডিও ইয়ে করেন, সংরক্ষণ করেন মোফাজ্জল ভাই, তাকে আমি প্রথম পর্বে পাই, আমার কিছু পুরনো রেডিও দরকার। উনি অদ্ভুত ভাবে গত 20-30 বছর 25 বছর ধরে উনি ভাঙ্গারি টাইপের যে জায়গা থেকে রেডিও কালেকশন করতেছেন, সে 71 বা 60s এর বা তারও পুরনো, এবং আশ্চর্যভাবে ওনার কাছ থেকে সে খোঁজ, আমি সেটি দেখিনি, ওনার কাছে আমার দেখার সেই সুযোগ হয় নাই। জহির রায়হানের একটি আঁকা ছবির গল্প বললেন, যে উনি সেটিও সংরক্ষণ করতে পারছেন। এই মানুষটা 5টা বছর ধরে আমাদের সঙ্গে আছেন। এরা সেই জনগণ, আমরা এই মানুষগুলো তো আর যুদ্ধে নাই, আমার মতন আমিও তো যুদ্ধে নাই, মানে 71-এর, কিন্তু এরা 71টার সেই যুদ্ধের মানুষগুলোকে ফিল করতে চাইলেন। এখানে কোনো অর্থকরী সম্পর্কের মধ্যে না, আমার সেই সংগতি ঘটে নাই, আমার প্রডিউসারের সেই সংগতি ঘটে নাই, এই অর্থে আমার প্রডিউসার মাতিয়া বানর শুভ কোনো একদিন বছরখানেক আগে এটা বলছে, এটা তো আমাদেরও যুদ্ধ, মুক্তিযুদ্ধ, সিনেমার মুক্তিযুদ্ধ বলে, আমি সেটাতে পরে বলতে শুরু করলাম, অনেক করলাম। না না না, ঠিক আছে আতিক ভাই, আমি যেটা আমি শেষ করার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে চলচ্চিত্র মুক্তি দেওয়ার যে যুদ্ধটা, সেই মুক্তিযুদ্ধের সাথে আপনি বাঙালি জাতিসত্তার এবং জাতীয়তাবাদী যে বোধ, এবং সেটার সাথে এই এই মুক্তি সংগ্রামের সাথে শুধু বাঙালি না, অবাঙালি যারাও আসলে যুক্ত হয়েছিল তাদেরকে নিয়ে যে আপনি এই একটি নতুন জাতি রাষ্ট্রের উন্মেষের কথা বলতে চাইলেন রূপক আকারে, এবং সত্যিকার ঘটনার মধ্য দিয়েও, এই ছবিটা অবশ্যই আমাদের সকলের দেখা উচিত। এবং মুক্তিযুদ্ধের ছবি আমার আমার মতে, ব্যক্তিগত মতে, সকল বাংলাদেশিরই আসলে সেই ছবিটি দেখা উচিত, তার নিজেদের দায়বদ্ধতা থেকে। না হলে এই রাষ্ট্র যদি না থাকতো, এই যুদ্ধ যদি না হতো, তাহলে আমরা আজকে কোথায় থাকতাম? তো অনেক ধন্যবাদ আতিক ভাই আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি যে আমাদের দর্শক যারা দেখলেন, তারাও আসলে লাল মোরগের ঝুঁটি দেখতে যাবেন। তো আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, এবং দর্শক সবাইকে শুভরাত্রি।